স্বাগতম সবাইকে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞানের ক্লাস 10 মাধ্যমিক জীবনবিজ্ঞানের যে 4 নম্বর চ্যাপ্টার আমরা অলরেডি শুরু করে ফেলেছি, সেটা হচ্ছে অভিব্যক্তি এবং অভিযোজন। এই অভিযোজন এবং অভিব্যক্তি চ্যাপ্টারে ডারউইনের মতবাদ সম্পর্কে পড়ব আমরা, অর্থাৎ ডারউইনবাদ বা ডারউইনিজম বা থিওরি অফ ডারউইন, এই বিষয়টা কি সেটা আমরা বিস্তারিতভাবে জানব। আর এটা মূলত 5 নম্বর ভিডিও। আমরা ইতিমধ্যে 4টে ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, তো তোমরা যদি দেখে না থাকো তাহলে এই ভিডিওগুলো দেখে নিও। তাহলে পরবর্তী ধারাবাহিকভাবে সমস্ত ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখো, তাহলে তোমাদের জন্য বোঝাটা সহজ হয়ে যাবে এবং জীবনবিজ্ঞান আর কোনো অসুবিধাই হবে না জীবনবিজ্ঞানে। তো এখন লক্ষ্য করো, আমরা যদি ডারউইনের মতবাদ সম্পর্কে দেখি, তো প্রথমত আমরা ল্যামার্কের মতবাদ আমরা আগে পড়েছিলাম। তো ল্যামার্কের মতবাদের মতো ডারউইনের মতবাদটা বিস্তারিত জানতে গেলে আমাদের জানতে হবে যে ডারউইন কে ছিলেন। দেখো, ডারউইনের মতবাদ সংক্রান্ত তথ্যগুলোর আগে আমাদের জেনে নিতে হবে ডারউইন কে ছিলেন। তো চার্লস ডারউইন ছিলেন ইংল্যান্ডের শ্রেসবারি নামক স্থানে জন্মগ্রহণ করেন, অর্থাৎ তিনি ইংল্যান্ডের একজন বাসিন্দা। তিনি শ্রেসবারি নামক একটি শহরে বা শ্রেসবারি নামক একটি স্থানে জন্মগ্রহণ করেন। তিনি 1809 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1882 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এখন যে বিষয়টা হচ্ছে যে এই চার্লস ডারউইন, এর আগে আমরা ল্যামার্ক সম্পর্কে জেনেছি। ল্যামার্ক কি করেছেন না, তো অভিব্যক্তি সম্পর্কে মতবাদ দিয়েছেন। তাহলে এই যে ডারউইন সম্পর্কে পড়ছি, কেন পড়ছি? ডারউইন সম্পর্কে পড়ার যে উদ্দেশ্য সেটা হচ্ছে ডারউইনও ল্যামার্কের মতো কিছু মতবাদ দিয়েছেন, যেটা আমাদের জন্য এখনো পর্যন্ত রিলেভেন্ট, অর্থাৎ আমাদের এখনো পর্যন্ত জানার জন্য গুরুত্বপূর্ণ। এখন এই ইংল্যান্ডের বাসিন্দা বা শ্রেসবারির বাসিন্দা চার্লস ডারউইন, তিনি তার গবেষণা শুরু করেছেন 1831 থেকে 1835 সাল। এই 4 বছরের মধ্যে তিনি বিভিন্ন দ্বীপপুঞ্জ, আটলান্টিক মহাসাগরের বিভিন্ন দ্বীপপুঞ্জে ভ্রমণ করেন এবং তিনি যে জাহাজে চড়ে এই ভ্রমণটা করেছিলেন তার নাম হচ্ছে HMS ব্লেজ। HMS ব্লেজ, অর্থাৎ তিনি বিভিন্ন দ্বীপপুঞ্জে ঘুরে ঘুরে দেখেছেন যে প্রকৃতিতে কী কী আছে, প্রকৃতিতে কী কী পরিবর্তন দেখতে পাচ্ছেন বা কী কী ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেগুলো। এবং পরবর্তীতে তিনি সেখান থেকে বিভিন্ন দ্বীপে ভ্রমণ করেন এবং পর্যাপ্ত পরিমাণ নমুনা সংগ্রহ করেন। এখন দেখতে পাচ্ছি, দেখো, ডারউইন মূলত গ্যালাপাগোস, কি বলছে, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ পরিভ্রমণ করেন। তিনি একটা মাত্র দ্বীপে গিয়েছিলেন। সেই দ্বীপপুঞ্জে ডারউইন প্রকৃতির নির্বাচন বা প্রকৃতির বিবর্তন সংক্রান্ত জীবন্ত ল্যাবরেটরি সম্পর্কে পর্যবেক্ষণ করেন। অর্থাৎ একটা পরীক্ষা, যে জীবন্ত যে বিবর্তন, প্রাকৃতিক বিবর্তন, সেই সম্পর্কে তার হচ্ছে জীবন্ত ল্যাবরেটরি সম্পর্কে একটা ধারণা তিনি পান। যা হঠাৎ করে এমন কিছু দেখেন যা দেখে তিনি অবাক হয়ে যান যে আচ্ছা, এমনটা কী করে ঘটতে পারে। আর সেটাই আমাদের সামনে তিনি তুলে ধরেছেন। তিনি দেখেন যে তিনি বিশেষ করে লক্ষ্য করেন যে এই দ্বীপের ফিঞ্চ পাখি, ফিঞ্চ নামে একটা পাখি আছে যেটা প্রধানত ভূখণ্ডের ফিঞ্চ থেকে পৃথক। মানে তিনি যে বসভূমিতে বসবাস করতেন বা ইংল্যান্ডের শ্রেসবারি অঞ্চলে বসবাস করতেন, সেখানে যে ধরনের ফ্রেঞ্চ পাখি দেখা যায় সে ঠিক একই রকমের পাখি কিন্তু গ্যালাপাগোস দ্বীপপুঞ্জেও দেখা যায়। কিন্তু তিনি লক্ষ্য করলেন এদের মধ্যে কিছু একটা পার্থক্য আছে, সামান্যতম হলেও পার্থক্য আছে। সেই পার্থক্যটা কোথায় না, তো খুবই ঘনিষ্ঠ প্রজাতির ফ্রেঞ্চদের মধ্যে ঠোঁটের গঠনের বিশেষ তারতম্য পরিলক্ষিত হয়। অর্থাৎ তিনি লক্ষ্য করলেন যে তার বাড়িতে বা তার আশেপাশে তার শহরে থাকা ফ্রেঞ্চ পাখিগুলো যেমন এক ধরনের ঠোঁট, সে যে পরিবেশে গিয়েছে বা আটলান্টিক যে দ্বীপপুঞ্জ গেছে, আটলান্টিক মহাসাগরের বিভিন্ন দ্বীপপুঞ্জ, এই দ্বীপপুঞ্জে যে তিনি ফ্রেঞ্চ পাখি দেখেছেন তাদের যে ঠোঁট, তাদের কিন্তু অনেক পরিবর্তন লক্ষ্য করেছেন। কারণ তাদের ঠোঁট বিভিন্ন প্রকারের খাদ্য আরোহণের জন্য পরিবর্তিত হয়েছে। অনেক ক্ষেত্রে মনে করো ছোট্ট একটা ঠোঁট আছে, আবার অনেকের ক্ষেত্রে বড় একটা ঠোঁট। তো অনেক ক্ষেত্রে কী হয়, বড় ঠোঁট থাকার কারণে কি হবে, সেই ঠোঁটটা আস্তে 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 ছোট হয়ে যাবে। যখন মাটিতে ঠোকানো হবে বা গাছে কোনো কিছু ঠোকানো হবে, তখন কি হবে, আস্তে আস্তে ছোট হয়ে যাবে, তখন এটা পরিণত হবে ছোট ঠোঁটে। তো এই কোনো পাখির বড় ঠোঁট, কোনো পাখির ছোট ঠোঁট, এই ঠোঁট নিয়ে তিনি পরীক্ষা করে দেখেন এবং পরবর্তীকালে তার ভ্রমণকালীন অভিজ্ঞতা, নমুনাগুলোর পর্যবেক্ষণের উপর নির্ভর করে জৈব অভিব্যক্তি সম্পর্কে স্পষ্ট যুগান্তকারী কিছু মতবাদ দেন। অর্থাৎ এই সমস্ত ঘটনাগুলো তিনি অধ্যয়ন করেন, বুঝতে পারেন এবং তার যে কথা, তার মতবাদ, তিনি যা বুঝেছেন সেগুলো একটা গ্রন্থ আকারে তিনি প্রকাশ করেন। এবং তার মতবাদ, তিনি যে মতবাদ দিয়েছেন তাকে আমরা বলি ডারউইনবাদ বা প্রাকৃতিক নির্বাচনবাদ, যেটাকে আমরা বলি ন্যাচারাল সিলেকশন থিওরি।
অনেক ক্ষেত্রে প্রশ্ন দেয় ন্যাচারাল সিলেকশন থিওরি কে প্রবর্তন করেন, তাহলে আমরা কি বলবো বিজ্ঞানী ডারউইন। ইনি হচ্ছেন বিজ্ঞানী ডারউইন, খুবই হ্যান্ডসাম তাই তো, একদম। তো এখন বলা হয়েছে তার মতবাদকে ডারউইন বা প্রাকৃতিক নির্বাচনবাদ বলা হয়ে থাকে, এবং ডারউইনের প্রাকৃতিক বিবর্তনে কোনো পদ্ধতি সংগঠিত হচ্ছে তার ব্যাখ্যা প্রদান করেন। মানে কোনো ঘটনা ধরো প্রকৃতিতে ঘটে গেছে, তার ব্যাখ্যা হিসেবে কি করেন, এই যে তিনি বই অর্থাৎ তিনি বই লিখেছেন, সেই বই যে কথাগুলো বলেছেন বা তিনি কিছু ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যাগুলোই হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ বা ডারউইনিজম বা ডারউইনবাদ। তো তার লেখা বইয়ের নাম কি? আমি আগেই বলেছি ল্যামার্কের মতবাদ যখন পড়ানোর সময় যে সেখানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা ইনস্টাগ্রাম কিছুই ছিল না, তাই সেই জন্য কিছু মন্তব্য করতে গেলে বা কোনো কিছুকে উপস্থাপন করতে গেলে তাদেরকে একটা করে বই লিখতে হতো। তো এটা হচ্ছে 1859 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দের কথা বলা হয়েছে? 1859 খ্রিস্টাব্দের কথা আমরা যদি বলি, সেখানে তিনি একটা বই লিখেছিলেন। বইয়ের নাম কি হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পেসিস বাই দ্য মিনস অফ ন্যাচারাল সিলেকশন। আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে। তুমি যদি ইংরেজিতে পারো খুবই ভালো, বা ইংরেজিতে না পারলে বাংলায় লিখে দেবে অরিজিন অফ দ্য অন দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। 1 নম্বর প্রশ্ন দিয়ে থাকে যে তিনি যে জাহাজে গিয়েছিলেন সেই জাহাজের নাম কি, এবং তিনি যে বইটা লিখেছেন সেই বইয়ের নাম কি। বইয়ের নাম হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পেসিস বাই দ্য মিনস অফ ন্যাচারাল সিলেকশন। তো দেখো এখন এই যে তিনি ব্যাখ্যা দিয়েছেন, এই ব্যাখ্যা সম্পর্কে আমাদের কিন্তু জানতে হবে যে ডারউইন যে কথাগুলো বলেছেন, কি বলেছেন সেগুলো তো জানা দরকার, তাই না? তো আমি শুধু যদি বলি যে ডারউইন যে মতবাদ দিয়েছেন এটা ডারউইনবাদ, আচ্ছা, তো কেউ যদি প্রশ্ন করে যে ডারউইন কি বলেছেন, তো আমরা আগে জেনে নিই। ডারউইনের কিছু কথা বলেছেন, যেমন তিনি বলেছেন অত্যাধিকারে বংশবৃদ্ধি। তার যে মূল মোটো বা যে কথা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে অভিব্যক্তি, যে অভিব্যক্তি কিভাবে ঘটেছে সেটা তিনি বলবেন। তো তিনি বলেন অধিকারে বংশবৃদ্ধি হচ্ছে অভিব্যক্তির মূল কারণ। ডারউইনের মতে অধিকারে বংশবৃদ্ধি করাই হচ্ছে জীবের সহজাত বৈশিষ্ট্য, এবং জ্যামিতিক বা গাণিতিক হারে জীবের সংখ্যাবৃদ্ধি ঘটে। উদাহরণস্বরূপ তিনি কি বলেন, স্ত্রী সালামান মাছ প্রজনন ঋতুতে কতগুলো ডিম পাড়েন? প্রায় 3 কোটি ডিম। ভাবতে পারছো, একটা মাছ, স্ত্রী সালামান মাছ, একটা মাছ শুধুমাত্র একটা প্রজনন ঋতুতে 3 কোটি ডিম পাড়ে। আবার একটা ঝিনুক একবারে প্রায় 12 কোটি ডিম্বাণু তৈরি করে। কতগুলো তৈরি করে? 12 কোটি ডিম্বাণু। আবার এক জোড়া হাতি থেকে উৎপন্ন সকল হাতি বেঁচে থাকলে, মনে করো এখানে একটা হাতি ছিল এক জোড়া, এদের থেকে নতুন সন্তান হলো 12 বছর, এখানে লেখা আছে 12 বছর পর সন্তান, 12 বছর একটা সন্তান হয়েছে একটা, আবার 12 বছর পরে আবার একটা সন্তান হয়েছে, তাই তো? তাহলে এটা কত বছর? 24 বছর। তারপরে আবার 12 বছর পরে একটা সন্তান হয়েছে, আবার প্রত্যেকটা 12 বছর অন্তর অন্তর সন্তান হয়েছে। এইভাবে যদি 750 বছর যদি ওই প্রথম হাতি থেকে শেষ হাতি পর্যন্ত গণনা করার চেষ্টা করা হয়, তাহলে হাতির সংখ্যা হয়ে দাঁড়াবে 1,90,00,000। কত? 1,90,00,000। তাহলে আমাদের কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে যে বংশগতির ক্ষেত্রে যে প্রজনন ঘটছে, যে একটা ক্ষেত্রে অনেকগুলো ডিম্বাণু উৎপন্ন হচ্ছে বা অনেক ক্ষেত্রে ডিম পাড়ছে বা অনেক প্রাণী তৈরি হচ্ছে, এই সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু অভিব্যক্তি ঘটে থাকে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা দেখো, 2 নম্বর বলছে সীমিত খাদ্য এবং বাসস্থান। এবার যখনই অধিক হারে জীবজন্তু বেড়ে যাবে বা পশু পাখি বেড়ে যাবে বা মানুষের সংখ্যা বেড়ে যাবে, তখন কি হবে? ওই অঞ্চলে থাকা খাদ্য এবং বাসস্থান সীমিত হয়ে যাবে। যেমন ধরো আমি যদি একটা উদাহরণ দিই, একটা পরিবেশে 5 জন লোক আছে, তাহলে 5 জনের জন্য মনে করো একটা বাড়ি ছিল, বাট ওই 5 জনের জন্য 5 জন যদি আলাদা হয়ে যায় বা 5টা সন্তান যদি আলাদা হয়ে যায়, তাহলে তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা বাড়ি লাগবে। তাহলে আলাদা আলাদা বাড়ির জন্য যেখানে জমি ছিল, যেখানে বাগান ছিল, সেইগুলোতেই তাকে চাষাবাদ করা বাদ দিয়ে কী করতে হবে? বাড়ি বানাতে হবে। তার মানে যেখানে একটা জায়গায় হতো সেখানে আমাদের কটা জায়গা লাগছে? এখন 5খানা জায়গা লাগছে। তার বোঝা গেল। তার মানে দেখতে পাচ্ছি কি আয়তন সীমাবদ্ধ হয়, অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা বা পৃথিবীর জায়গা এগুলো তো কি হচ্ছে? কমা বাড়া তো করবে না, পৃথিবীর যে জায়গা সেটা যেমন আছে তেমনই থাকবে। এখন এই জায়গার পাশাপাশি যেটা হচ্ছে মানুষের সংখ্যা বেড়ে গেলে খাদ্যের পরিমাণ কমে যাবে, এর পাশাপাশি কি হবে? বাসস্থানের অভাব দেখা দেবে। এটা হচ্ছে মূলত জৈব অভিব্যক্তির অনেকগুলো ঘটনার মধ্যে প্রথম দুটো ঘটনা। 3 নম্বর হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম। এরপরে মূল যে বিষয়টা আছে সেটা হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম। যখনই মানুষের মধ্যে কি হবে বা মানুষ বা প্রাণীর মধ্যে জীবের সংখ্যা বৃদ্ধি পাবে, তারা খাদ্য সংকটে দেখা দেবে, তাদের মধ্যে জায়গা জমির অভাব দেখা দেবে, তখন তাদের মধ্যে সংগ্রাম হবে, অর্থাৎ তারা সংগ্রামে লিপ্ত হবে। এবং সংগ্রামে লিপ্ত হওয়ার ক্ষেত্রে কি বলছে? বাসস্থান এবং খাদ্যের জন্য তারা কি করে? বেঁচে থাকার জন্য একটা প্রতিযোগিতা অবতীর্ণ হবে। এই প্রতিযোগিতাকে আমরা বলি অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম।
সংগ্রাম। কি বলা হবে? অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম। আর এই অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম হচ্ছে 3 প্রকারের। একটা হচ্ছে অন্তঃপ্রজাতির, একটা আন্তঃপ্রজাতির, অপরটা হচ্ছে প্রতিকূল প্রজাতি। অন্তঃপ্রজাতি বলতে কি বোঝায়? নিজে ভুক্ত অর্থাৎ নিজ পরিবেশ। যেমন ধরো কোথাও হরিণ আছে, হরিণ, আবার ওই হরিণগুলোর মধ্যে 100টা হরিণের মধ্যে মারামারি। কোথায় একটা ভালো ঘাস দেখেছে, একজনকে খবর দিয়েছে হরিণ যে হ্যাঁ এখানে একটা ভালো ঘাস আছে, তোমরা এসো। 100 জন চলে গেছে, তো 100 জন তো এই ঘাসটা খেতে পারবে না। তখন কি হবে? তাদের মধ্যে যে ঝগড়াটা হবে বা লড়াই হবে বা যে সংগ্রাম হবে খাদ্যের জন্য, তখন সেটাকে আমরা বলবো অন্তঃপ্রজাতির সংগ্রাম। একই পুকুরে একই ধরনের মাছ থাকে, সেই মাছগুলোর মধ্যে যখন খাদ্যের জন্য যে সংঘর্ষ লাগবে বা লড়াই লাগবে বা সংগ্রাম লাগবে, সেটাকে আমরা বলবো অন্তঃপ্রজাতির সংগ্রাম। একই রকমভাবে আন্তঃপ্রজাতি, একই প্রজাতি, যেমন ধরো একই জায়গায় হরিণ আছে, কি আছে? হরিণ আছে আর বাঘ আছে। তাহলে হরিণ আছে, বাঘ আছে, তাহলে বাঘ বলছে হরিণটাকে ধরে ধরে খাবো, এবং হরিণ পালিয়ে যাচ্ছে। তো এই যে এদের মধ্যে সংগ্রাম, দুটোর মধ্যে সংগ্রাম বা দুটো ভিন্ন প্রজাতির মধ্যে সংগ্রাম, এইটাকে আমরা কি বলি? এইটাকে বলি অন্তঃপ্রজাতির সংগ্রাম। তার মানে একটা নিজেদের মধ্যে সংগ্রাম, একটা হচ্ছে বিভিন্ন প্রাণীদের মধ্যে সংগ্রাম। এবার যেখানে বিষয়টা হচ্ছে, এর মধ্যে প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ। দেখো, আমরা নিজেদের মধ্যে একটা সংগ্রাম করি বা নিজের পরিবেশের সঙ্গে, বাড়ির সাথে বা অনেক ক্ষেত্রে জীবজন্তুরা নিজেদের সঙ্গে একটা সংগ্রাম করে এবং নিজেদের বাইরে সংগ্রাম করে। ঠিক তেমনই আর একটা আছে, এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সংবাদ। প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সংঘর্ষ বা সংগ্রাম মানে কি? যেমন খরা, বন্যা প্রভৃতি হতে পারে, তাই তো? প্রাকৃতিক ভূমিকম্প, খরা, বন্যা হতে পারে, এর ফলে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। এই ক্ষয়ক্ষতি হবার ফলস্বরূপ তাদেরকে যে জীবন সংগ্রাম করতে হয়, সেটাকে বলা হয় প্রতিকূল পরিবেশের জীবন সংগ্রাম। কি বলবো আমরা? প্রতিকূল পরিবেশের জীবন সংগ্রাম। এখন লক্ষ্য করো, এই যে প্রতিকূল পরিবেশের জীবন সংগ্রাম বা বিভিন্নভাবে মানুষ জীবন সংগ্রামে, মানুষ হোক জীব হোক, জীবন সংগ্রামে লিপ্ত হয়ে গেছে, তখন তাদের মধ্যে যেটা লক্ষ্য করা যাবে সেটাকে কি বলবো আমরা? ভেদ বা উপকরণ। আমরা যদি ভালো করে দেখি যে ডারউইনের মতে পৃথিবীর দুটি জীব কখনো অবিকল একই রকম হতে পারে না। দুটি জীবের মধ্যে কিছু না কিছু পার্থক্য বা ভেদ থাকবে। এমনকি একই পিতামাতার দুটি সন্তানের মধ্যে কিছু না কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। ডারউইন মনে করেন অবিরত 3 প্রকার সংগ্রামে মানবদেহে প্রকরণ স্পষ্ট হয়। মানে আমরা যে অন্তঃপ্রজাতি, আন্তঃপ্রজাতি এবং প্রাকৃতিক যে পরিবেশের সঙ্গে যে সংগ্রাম, এই 3টে সংগ্রাম দেখেছি। এই সংগ্রামগুলোর কারণে কিন্তু কি হয়েছে? এই সংগ্রামগুলোর কারণে আমরা দেখতে পাই তাদের মধ্যে প্রকরণ বা ভেদ লক্ষ্য করা যায়। কি লক্ষ্য করা যায়? প্রকরণ বা ভেদ। এখন পরবর্তীতে দেখো, পরবর্তীতে কি আছে? যোগ্যতা উদ্বর্তন। তো এই ভেদ বা প্রকরণ যখন দেখা দিল বা যখন সংগ্রামে তারা লিপ্ত হলো, তখন এদের মধ্যে জীবনের সংগ্রামে লিপ্ত জীবগুলোর মধ্যে যাদের ছোট ছোট সহায়ক অভিযানগুলো, বৈশিষ্ট্যগুলো এসেছে, তারা সবাই জীবন সংগ্রামে জয়ী হয় এবং বেঁচে থাকার অধিকারী হয়। দেখো, সবাই যখন সংগ্রামে লিপ্ত হবে, 100টা হরিণ যখন সংগ্রামে লিপ্ত হবে, তাহলে 100টা হরিণের মধ্যে কিন্তু সব হরিণ খাবারগুলো পাবে না। 100টা হরিণের মধ্যে হয়তো 20টা হরিণ ওই খাবারগুলোকে পাবে। তো এই 20টা হরিণ যে খাবারগুলোকে পেয়েছে এরাই হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন, মানে এরাই হচ্ছে ওই খাবারগুলো পাওয়ার জন্য যোগ্য। এই মতবাদকে বলা হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন। কি বলবো আমরা? যোগ্যতমের উদ্বর্তন। আশা করি বুঝতে পেরেছো। দেখো, এটা কিন্তু ভালো করে পড়তে হবে, এটা আমাদের পরীক্ষা দেয় যে যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বোঝো বা প্রাকৃতিক নির্বাচন বলতে কি বোঝো। তো তাকে যখন জিজ্ঞেস করা হবে যে আচ্ছা, এই যে যোগ্যতম উদ্বর্তন, একজন কি করেছে না, তো ভালোভাবে সে 20 জন আছে, তারা ভালোভাবে খাদ্য গ্রহণ করেছে, খাদ্য নিয়েছে, তো এখন এটা কেন হলো যে তারা এই 20 জনই কেন পেল? তখন এর উত্তর হিসেবে বলা হয়েছে যে প্রাকৃতিক পরিপ্রক্রিয়ায় অনুকূল ভেদ বা অভিযোজনমূলক ভেদ সমন্বিত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় অধিক সুযোগ সুবিধা ভোগ করে এবং প্রকৃতি তাকে নির্বাচন করে। মানে যারা বেশি সুস্থ সবল থাকে, যারা বেশি লড়াই করতে পারে, তারাই কি এই যে পরিবেশের প্রাকৃতিক নির্বাচন অর্থাৎ প্রকৃতি তাদেরকে নির্বাচন করে। যে এমন বিষয়টা হচ্ছে যে প্রকৃতি তাদেরকে নির্বাচন করে। যারা যোগ্য ব্যক্তি তাকে বলা হলো যে প্রকরণ ভেদ দেখা গেছে, তাহলে জীবন সংগ্রামে কারা জয়ী হবে? বলছে যারা যোগ্য তারা হচ্ছে জীবন সংগ্রামে জয়ী হবে। তো কারা যোগ্য? বলছে যাদেরকে প্রকৃতি নির্বাচন করে। যাদেরকে প্রকৃতি নির্বাচন করে তারা হচ্ছে যোগ্য, যাদেরকে প্রকৃতি নির্বাচন করে না তারা হচ্ছে অযোগ্য। এই হচ্ছে মোট কথা। এখানে আমাদেরকে এই
5 আর 6 নম্বর পয়েন্টটা ভালো করে পড়তে হবে। এবং পরবর্তীতে দেখতে পাচ্ছি এর ফলে আমাদের নতুন একটা প্রজাতির প্রাণীর সৃষ্টি হচ্ছে। কি হচ্ছে? নতুন প্রজাতির উৎপত্তি ঘটছে। যেমন একটি বিশেষ জীবগোষ্ঠীর মধ্যে অনুকূল প্রকরণগুলোর মধ্যে পুঞ্জীবিত হওয়ায় বা জীবের মধ্যে অনেক সদৃশ্য দেখা যায়। এই সদৃশ্য হওয়ার ফলস্বরূপ জীবেদের মধ্যে অনেক ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করি। আর এই পরিবর্তনের ফলে নতুন প্রজাতির একটা প্রাণী বা জীব সৃষ্টি হয়। আর এই নতুন প্রজাতির জীব সৃষ্টি হওয়া হচ্ছে অন্যতম বা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো যতগুলো আমি পড়লাম এগুলোকে যদি সামারি আকারে আমরা বলার চেষ্টা করি, তাহলে সামারি আকারে বলতে গেলে এই যে এই ছকে কিন্তু সামারি আকারে বলা আছে। আমরা দেখতে পাচ্ছি, দেখো প্রথম পয়েন্ট বলেছিলাম জীবের অত্যাধিক হারে বংশবিস্তার, তার মানে বেশি পরিমাণ জীব জন্মগ্রহণ করছে। এই জন্মগ্রহণ করলে খাদ্য এবং বাসস্থান কি হয়ে যাবে, যেহেতু সীমিত বাসস্থান, তাহলে তারা কি হবে, তাদের মধ্যে অস্তিত্বের সংগ্রামে লিপ্ত হবে, অর্থাৎ তারা সংগ্রামে লিপ্ত হবে, তাদের নিজেদের বেঁচে থাকার জন্য অস্তিত্বের একটা সংগ্রামের মধ্যে পড়ে যাবে। এই অস্তিত্বের সংগ্রাম কয় প্রকারে? 3 প্রকার। একটাকে বলেছিলাম স্বপ্রজাতিক, একটাকে বিষম প্রজাতি, একটাকে বলা হয় পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া। এই 3টে যখন লক্ষ্য করব তখন আমরা দেখতে পাবো তাদের দেহের ভিতরে কি দেখতে পাচ্ছি, ভেদ বা প্রকরণ, অর্থাৎ তাদের দেহে কিছু কিছু জিনিস পরিবর্তন ঘটে গেছে। আর এটাকে আমরা কি বলি, ভেদ বা প্রকরণ। এখন লক্ষ্য করো, এই ভেদ বা প্রকরণের ফলে দেহের মধ্যে কি হয়, অনেক ধরনের পরিবর্তন ঘটে। আর এই অনেক ধরনের পরিবর্তনের মধ্যে সেই পরিবর্তনটাই যোগ্যতা হয় বা সেই পরিবর্তনটাই যোগ্যতা বর্তন বলে বিবেচিত হয়, যেটা আমরা কি করি না, তো যেটা যোগ্য। তো যোগ্যতমের বা জয়লাভ যখন করেছে, তখন জয়লাভ করেছে, তখন বলা হলো কে জয়লাভ করেছে বা কেন করেছে, তখন বলা হয়েছে যে প্রাকৃতিক নির্বাচন, অর্থাৎ প্রকৃতি যাদেরকে বেছে নিয়েছে তারাই হচ্ছে যোগ্য। তো যখন প্রকৃতি তাদেরকে বেছে নিল তখন তার কি করবে, নতুন একটা প্রজাতি সৃষ্টি করে বংশগতির ধারাটাকে অক্ষুণ্ণ রাখবে। ঠিক তেমনই কি তৈরি হবে, নতুন একটা প্রজাতির উদ্ভব ঘটবে। তো এই সমস্ত তথ্যগুলো কিন্তু আমরা কোথা থেকে পাই, এই সমস্ত তথ্য আমরা ডারউইনের মতবাদ থেকে পাই। এবার মজার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ডারউইনের মতবাদ কিন্তু জিরাফের গলা লম্বা হওয়ার ব্যাপারটাকে খুবই সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন এবং তিনি ল্যামার্কের মতবাদের থেকে সম্পূর্ণ ভিন্ন একটা মতবাদ উপস্থাপন করেছেন। ল্যামার্ক কি বলেছিল? ল্যামার্ক বলেছিল যে এইখানে যেটা আছে সেই গলাটা প্রথমে ছোট ছিল, ছোট গলা ছিল, পরবর্তী সেটা কি হয়েছে, খাবার খাওয়ার জন্য বড় গলা হয়েছে। কিন্তু বিজ্ঞানী ডারউইন বলছেন না, ছোট গলাযুক্ত জিরাফ যেমন আছে বড় গলাযুক্ত জিরাফও তেমনই আছে। অর্থাৎ ছোট গলাযুক্ত জিরাফ থাকার পাশাপাশি বড় গলাযুক্ত জিরাফ দুটো আছে, কিন্তু ছোট গলাযুক্ত জিরাফ মারা যাওয়ায় বড় গলাযুক্ত জিরাফ কিন্তু বর্তমানে বেঁচে আছে। তার মানে অ্যাকর্ডিং টু ডারউইনের মতে ছোট এবং বড় দুই গলাযুক্তই ছিল। কি ছিল না, তো দুই গলাযুক্তই হচ্ছে জিরাফ ছিল। কিন্তু পরবর্তীতে দেখতে পাচ্ছি বড় গলাওয়ালা জিরাফগুলোকে বেঁচে আছে, কেননা তারা হচ্ছে যোগ্য হিসেবে পরিচিত পেয়েছে। যোগ্য কেননা তাদেরকে প্রকৃতি নির্বাচন করেছে, আর বাকিদেরকে প্রকৃতি নির্বাচন না করায় তারা মারা গেছে। এই ঘটনা তিনি উল্লেখ করেছেন। এবার একটা মজার বিষয় হচ্ছে, সমস্ত তথ্যগুলো ঠিক আছে কিন্তু এর মধ্যেও কিছু কিছু ত্রুটি রয়েছে। এর মধ্যে যে ত্রুটিগুলো রয়েছে সেগুলোকে আমরা সংশোধন করে নতুন যে ডারউইনের মতবাদটা প্রকাশ করা হয় তাকে বলা হয় নয়া ডারউইনবাদ। বলেছে বিজ্ঞানী ভাইসম্যান, হুগো দি ভ্রেজ, গোল্ডস্মিথ, হ্যালডেন প্রমুখ বিজ্ঞানীগণ কি করেছেন, ডারউইনের মতবাদকে ভ্রান্ত বলে প্রমাণ করেছেন বা কিছু কিছু ভুল আছে বলে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন এবং পরবর্তীতে সেই ভুলগুলোকে তারা সংশ্লেষ করে বা ভুলগুলোকে নতুন করে মডিফাই করে নতুন একটা মতবাদ প্রকাশ করেন, যেটাকে আমরা কি বলে থাকি, সেটাকে বলি নয়া ডারউইনবাদ বা আধুনিক সংশ্লেষ মতবাদ। আশা করি বুঝতে পেরেছি আধুনিক সংশ্লেষ মতবাদ কি। এর ফলে কি হয়েছে, ডারউইনের কিছু কিছু ভুল ছিল সেই ভুলগুলো সংশোধন করা হয়েছে। তো এখন মনে প্রশ্ন জাগতে পারে, আচ্ছা এরা যে ভুল ধরেছে তো কি কি প্রশ্ন ভুল ধরতে পারে, তো বলা আছে ডারউইনের ত্রুটি। ডারউইন ছোট ছোট প্রকরণের কারণে বেশি বেশি গুরুত্ব দিয়েছিলেন, মানে বেশি বেশি গুরুত্ব দিয়েছেন কোনগুলো, ছোট ছোট যে প্রকরণ থাকে সেগুলোর উপরে। যেমন তিনি লক্ষ্য করেন ওইগুলো বংশানুসারে না ঘটায় এদের কোনো ভূমিকা নেই। মানে তিনি লক্ষ্য করেন যে ছোট ছোট কাজগুলো, যেমন পাখির ঠোঁট কতটা বা পাখির ঠোঁট কত বড়, এই ঘটনার দিকে তিনি লক্ষ্য করেছেন। খুবই ফাইন, মানে এটা খুবই ভালো কথা যে ছোট ছোট ঘটনাগুলো। কিন্তু তিনি হয়তো দেখলেন ছোট পাখিটা এক প্রজাতির, বড় পাখিটা এক প্রজাতির। অনেক ক্ষেত্রে কুমির ক্রোকোডাইল প্রজাতি, তারপরে অ্যালিগেটর প্রজাতি আছে, মানে যেগুলো একই রকম প্রায় মনে হয় কিন্তু একই রকম না। তো এটা কিন্তু তিনি ভুল করেছিলেন। 2 নম্বর হচ্ছে ডারউইন কোষ এবং জনন কোষের প্রকরণগুলো পৃথক করতে পারেননি। মানে কোষের
প্রকরণ আর জননকোষে প্রকরণ এদের মধ্যে পার্থক্য কিন্তু তিনি করতে পারেননি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ডারউইন প্রকরণ উৎপত্তি সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে প্রকরণের উৎপত্তি সম্পর্কে আপনি কি মনে করেন, তখন তিনি কোনো কিছু বলতে পারেননি, তাই তো, তিনি বলতে পারেননি। 4 নম্বর যে পয়েন্টটা হচ্ছে ডারউইন যোগ্যতম উদ্বর্তনের কথা ব্যাখ্যা করতে অপারগ ছিলেন। যখন তাকে বলা হলো যোগ্যতম উদ্বর্তন যে আপনি থিওরিটা বললেন, এটা কারণটা কেন হয় বলুন তো, তো তিনি সেই কারণটা ব্যাখ্যা করতে অপারগ, মানে তিনি বলতে পারেননি বা বলেননি, মোট কথা পারেননি। 5 নম্বর ডারউইনের মিউটেশনকে প্রাকৃতিক খেলা বলে এড়িয়ে গেছেন, প্রকৃতির খেলা। অর্থাৎ ডারউইনের যে মিউটেশন তত্ত্বের কথা বলেছেন যে হঠাৎ করে জিনের মধ্যে পরিবর্তনকে মিউটেশন বলে, তো জিনের মধ্যে কেন পরিবর্তন হয়েছে এটা যখন বলা হয়েছে তখন তিনি বলেছেন যে প্রাকৃতির খেলা, অর্থাৎ তিনি জানেন না এর উত্তর কি। কিন্তু হুগো দি ভ্রিস তিনি হচ্ছেন মিউটেশন তত্ত্বের প্রবক্তা। হুগো দি ভ্রিস হচ্ছেন একজন এমন বিজ্ঞানী যিনি মিউটেশন তত্ত্বের প্রবক্তা। এটা কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আমাদেরকে পড়ে রাখতে হবে। আর লাস্ট পয়েন্ট হচ্ছে ডারউইন লুপ্তপ্রায় অঙ্গের উৎপত্তি ব্যাখ্যা করতে পারেননি, যে কিছু অঙ্গ লুপ্ত হয়ে যাচ্ছে, কিছু অঙ্গ লুপ্ত হয়ে যাচ্ছে না, কিন্তু কেন হচ্ছে, কি জন্য হচ্ছে না, এই কথা কিন্তু তিনি বলতে পারেননি। তার মানে আমরা এখানে যে বিষয়গুলো পড়লাম সেগুলো যদি একবার সামারি আকারে দেখি কি আছে এখানে। ডারউইনের ক্ষেত্রে, ল্যামার্কের ক্ষেত্রে আমরা কিছু জিনিস দেখেছিলাম, একই রকমভাবে ডারউইনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে পাবো কি, যে ডারউইনের মতবাদটা কি হয়েছে না, তো ডারউইনের মতবাদগুলো মধ্যে একটা হচ্ছে উত্তরাধিকারে বংশবিস্তার, বা আমি সামারি আকারে এখান থেকে পড়ি। উত্তরাধিকারে বংশবিস্তার করেছে, এই বংশবিস্তার বা বাসস্থানের প্রভাবে কি হয়েছে, অস্তিত্বের জন্য সংগ্রাম। যখন অস্তিত্বের জন্য সংগ্রাম লিপ্ত হয়েছে, কয় প্রকারের সংগ্রাম হয়, 3 প্রকারের, একটা হচ্ছে স্বপজাতি, একটা বিষম, একটা হচ্ছে পরিবেশগত। এইগুলোর ফলে দেহের মধ্যে কিছু প্রকরণ বা পরিবর্তন লক্ষ্য করা যায়, আর এই পরিবর্তনের ফলে জীবদেহের মধ্যে যোগ্যতমের উদ্বর্তন লক্ষ্য করা যায়। আর যারা যোগ্যর মধ্যে যোগ্যতমের জয়লাভ করেন তাদেরকে আমরা কি বলি, প্রকৃতি তাদেরকে নির্বাচন করেছেন, এবং এই প্রকৃতি যাদেরকে নির্বাচন করেছে তাদের থেকে নতুন একটা প্রজাতির উদ্ভব ঘটানো হয়। তো এইভাবে কিছু ভুল ছিল, সেই ভুলগুলো সংশোধন করা হয়েছে, এবং ভুল সংশোধনের মাধ্যমে নতুন ডারউইনিজম আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি বা বিজ্ঞানীরা করতে পেরেছেন। তো এই পর্যন্ত ছিল আজকের পড়া। আশা করি ডিটেলসে পড়ানোর ফলে তোমাদের বুঝতে খুবই সুবিধা হচ্ছে। আর যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানিও। আর এখানে ল্যামার্কবাদ এবং ডারউইনবাদের যে পার্থক্যটা আছে এটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে রেখে দিলাম, HW, কেননা তোমরা বাড়িতে যদি ভালো করে না পড়ো তাহলে কিন্তু বুঝতে অনেক সমস্যা হবে। তো আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে। তো আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো করে পড়াশোনা করতে থাকো। সি ইউ নেক্সট টাইম।